শুরু করছি ক্যাপাসিটরের লেকচার। এখানে আমরা ক্যাপাসিটর কাকে বলে জানবো, ক্যাপাসিটেন্সের ডেফিনেশন জানবো, কত ধরনের ক্যাপাসিটর হয় সেই সম্বন্ধে জানবো, এবং ক্যাপাসিটরের বিভিন্ন কম্বিনেশন, সিরিজ আর প্যারালাল, যেরকম আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জানি সিরিজ আর প্যারালাল কম্বিনেশন হয় কোনো একটা ইলেকট্রিক সার্কিটে, সেই ব্যাপারে জানবো। ক্যাপাসিটরে এনার্জি স্টোরড হয় তার ক্যালকুলেশন জানবো, কতটা এনার্জি স্টোরড হয় একটা ক্যাপাসিটরে, এবং ডাই ইলেকট্রিক সম্বন্ধে আমরা ডিটেলে জানবো। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা শুনেছিলাম প্রথম ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট লেকচারে। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কোনো একটা মিডিয়ামের মধ্যে যদি আমরা দুটো চার্জকে রাখি, তাহলে সেই চার্জ দুটোর মধ্যে যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স হয় সেটা ভ্যাকুয়ামের থেকে কিছুটা কমে যায়। যে অ্যামাউন্ট অফ কমে যায় সেটা হচ্ছে সেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের দিয়ে ডিভাইড করলে যা হয় ততটা। তা সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তখন বলেছিলাম কাকে বলে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ পারমিটিভিটি, তাকেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে। তা সেই ডাইইলেকট্রিক কাকে বলে বলেছিলাম যে আমি ক্যাপাসিটর পড়ানোর সময় ডিটেলে বলবো, এইখানে সেটা ডিটেল ডিসকাশন রয়েছে। তাহলে প্রথম হচ্ছে যে কন্ডাক্টর আর ইনসুলেটর কাকে বলে। এটা আমরা সবাই জানি যে কন্ডাক্টর হচ্ছে সেই সব সাবস্টেন্স যাদের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। আর ফ্রি ইলেকট্রন থাকে মানে হচ্ছে সেই সাবস্টেন্সগুলোর যে সারফেস তাতে ইলেকট্রন খুব ফ্রিলি মুভ করতে পারে। এইবার কেন কন্ডাক্টরের সারফেসে ইলেকট্রন ফ্রিলি মুভ করে, ইলেকট্রন ফ্রিলি মুভ করা মানে কি? আমরা তো জানি ইলেকট্রন একটা অ্যাটমের সেন্টারে নিউক্লিয়াস থাকে, সেই অ্যাটমের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘোরে, এটা আমরা জানি। তাহলে যে ইলেকট্রনটা একটা অ্যাটমের নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, সেটা কি করে কোনো একটা মেটালের সারফেসে ফ্রিলি মুভ করতে পারে? তাহলে অ্যাটমের নিউক্লিয়াসটা কোথায় গেল? এই তো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো আমরা এনকাউন্টার করব লাস্ট চ্যাপ্টারে, একদম 12-এর সিলেবাসে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে। সেখানে আমরা ফ্রি ইলেকট্রন কাকে বলে বলবো ডিটেলে। তার আগে ফ্রি ইলেকট্রন কাকে বলে ডিটেলে জানার খুব একটা স্কোপ নেই, প্রয়োজনও নেই ফ্রি ইলেকট্রনের ডেফিনেশন। তা এটা আমরা জানি যে কন্ডাক্টর হচ্ছে সেই সাবস্টেন্স যার সারফেসে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে এবং তারা ফ্রিলি মুভ করে, যেমন বিভিন্ন মেটাল, কপার, অ্যালুমিনিয়াম, বা বিভিন্ন যে অ্যাসিডগুলো রয়েছে। আর হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে তারাই যাদের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন খুব কম। এইসব সাবস্টেন্সগুলোর মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন খুব কম রয়েছে, বা ইলেকট্রন এদের মধ্যে দিয়ে খুব ইজিলি মুভ করতে পারে না, তারাই হচ্ছে ইনসুলেটর, যেমন উড, রাবার, গ্লাস, এরা। আর থার্ড টাইপ যেটা বললাম আমরা 12-এর লাস্ট চ্যাপ্টারে রয়েছে সেমিকন্ডাক্টর, যারা কন্ডাক্টরও নয় ইনসুলেটরও নয়, দুটোর মাঝামাঝি একটা। তাহলে একটা অন্যরকম ডেফিনেশন আছে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টরে। যখন সেমিকন্ডাক্টর পড়াবো আমরা তখন সেটা আরো ডিটেলে স্টাডি করব। আপাতত বেসিক যে ডেফিনেশন কন্ডাক্টর আর ইনসুলেটরের সেটা এখানে বলা রইল। এবার হচ্ছে ক্যাপাসিটর কাকে বলে। ক্যাপাসিটর হচ্ছে দুটো কন্ডাক্টরের কম্বাইন্ড একটা জিনিস, যেটাকে আমরা বলছি ক্যাপাসিটর। দুটো কন্ডাক্টরকে খুব কাছাকাছি যদি রাখা হয়, তাহলে সেই দুটো কন্ডাক্টর মিলে একটা ক্যাপাসিটর ফর্ম করে। সেই দুটো কন্ডাক্টরের একটা, ধরলাম এই যে এই ছবিতে দেখা যাচ্ছে, এই যে ছবি ফিগার এ, তাতে দুটো প্লেট দেখা যাচ্ছে, প্যারালাল প্লেট। একটাতে প্লাস কিউ চার্জ দেওয়া রয়েছে ওপরেরটাতে, আর নিচেরটাতে মাইনাস কিউ চার্জ দেওয়া রয়েছে। তারা খুব কাছাকাছি রাখা রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি, এবং তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। তাহলে এই দুটো কন্ডাক্টর মিলে একটা ক্যাপাসিটর ফর্ম করে। তাহলে একটা ক্যাপাসিটর তৈরি হওয়ার জন্য আমার দুটো কন্ডাক্টর অথবা দুটো কন্ডাক্টিং সারফেস লাগবে। এখানে যেমন দুটো প্যারালাল কন্ডাক্টর নেওয়া হয়েছে প্লেট, কোথাও স্ফেরিক্যাল কন্ডাক্টরও নিতে পারি। মোট কথা হচ্ছে দুখানা কন্ডাক্টিং সারফেস লাগবে একটা ক্যাপাসিটর ফর্ম করার জন্য, যারা খুব কাছাকাছি রাখা রয়েছে।
এটা হচ্ছে একটা ক্যাপাসিটারের ইলেকট্রিক ফিল্ড লাইনের ছবি। আমরা জানি যে কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কি হয়, কনস্ট্যান্ট হয়। আমরা আগের লেকচারেই দেখেছি যে দুটো কন্ডাক্টিং প্লেট দিয়ে আমরা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারি। দুটো কন্ডাক্টরের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড। এই জন্য এই যে যে প্যারালাল লাইন দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের লাইন। কিন্তু যত বাইরে বেরিয়ে গেছে ইলেকট্রিক কন্ডাক্টরে, তত ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে গেছে, নন ইউনিফর্ম হয়ে গেছে। এই জন্য লাইন্স অফ ফোর্সগুলো এরকম বেঁকে গেছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ক্যাপাসিটার কাকে বলে। ক্যাপাসিটার হচ্ছে দুটো কন্ডাক্টরকে খুব কাছাকাছি রাখা থাকলে তারা সেই দুটো কন্ডাক্টর মিলে একটা ক্যাপাসিটার ফর্ম করে, ওটার নাম দেওয়া হয়েছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার কথাটা এসছে হচ্ছে ক্যাপাসিটি থেকে, অর্থাৎ কতটা ক্যাপাসিটি হোল্ড করে এই জিনিসটা। কিসের ক্যাপাসিটি? চার্জ হোল্ড করার ক্যাপাসিটি। দুটো কন্ডাক্টরকে যদি খুব কাছাকাছি আমরা প্লেস করি, তাহলে সেই দুটো কন্ডাক্টর মিলে যে জিনিসটা তৈরি করে সেইটা চার্জ হোল্ড করে বা জমিয়ে রাখতে পারে, চার্জ স্টোর করতে পারে। সেই চার্জ স্টোর করার ক্যাপাসিটির থেকে এই জিনিসটার নাম হয়েছে ক্যাপাসিটর। আচ্ছা, এই যে চার্জ দিচ্ছি আমরা দুটো প্লেটের মধ্যে, সেম অ্যামাউন্টের চার্জ, শুধু একটাতে পজিটিভ চার্জ একটাতে নেগেটিভ চার্জ। এই যে অ্যামাউন্ট অফ চার্জ পজিটিভ প্লেটের প্লাস কিউ বা কিউ, এটাকেই বলছি চার্জ অন দ্য ক্যাপাসিটার। আর এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তাকে বলছি পোটেনশিয়াল অফ দ্য ক্যাপাসিটার। অর্থাৎ পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট দুটো প্লেট মিলে একটা ক্যাপাসিটার ফর্ম করছে, দুটো কন্ডাক্টিং প্লেট মিলে। তার মধ্যে পজিটিভ প্লেটের মধ্যে এবং দুটোর মধ্যে ইকুয়াল অ্যামাউন্টের চার্জ রয়েছে, শুধু একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ। তাহলে পজিটিভ প্লেটের মধ্যে যে অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে সেটাকে বলছি আমরা চার্জ অন দ্য ক্যাপাসিটার, আর দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে তাকে বলছি আমরা পোটেনশিয়াল অফ দ্য ক্যাপাসিটার। এটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল। তবে পরীক্ষায় বা নিউমেরিক্যাল সলভ করার সময় খাতাতে আমরা যখন ক্যাপাসিটার রাখি তখন আমরা দুটো প্যারালাল লাইন টেনে দিই, এই বাঁদিকেরটা বেঁকা দিই না। এটা হচ্ছে তাড়াহুড়ো করে আমরা আঁকি, সেই জন্য। মানে এমন না যে প্যারালালি হয় বা বেঁকাই হয়, তা না। এরকম বেঁকা হয়, কিন্তু স্টুডেন্টরা যখন খাতায় আঁকে তখন বা বিভিন্ন সার্কিটে যখন ছবি আঁকা হয় তখন সুবিধের জন্য দুটো প্যারালাল লাইন টানা হয়, যেহেতু দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটার। অ্যাকচুয়ালি এরকম একটা সাইড বেঁকিয়ে দেওয়া হয়, এটা সিম্বল, এর কোনো কারণ নেই। আর এটা মাথায় রাখতে হবে, দুটো প্যারালাল লাইন দিয়ে তো আমরা ক্যাপাসিটার ডিনোট করি, দুটো প্যারালাল লাইনের লেন্থ কিন্তু ইকুয়াল হতে হবে। যদি একটা বড় একটা ছোট হয়ে যায় ওটা কিন্তু ব্যাটারির মতো দেখতে হয়ে যাবে, সাবধান। একটা ব্যাটারি সিম্বল হচ্ছে একটা বড় দাগ একটা ছোট দাগ, বড় দাগটা পজিটিভ সাইড ডিনোট করে, ছোটটা হচ্ছে নেগেটিভ সাইড। আর ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে দুটো প্যারালাল ইকুয়াল লেন্থের লাইন, একটা বড় একটা ছোট হয়ে গেলেই কিন্তু সেটা ব্যাটারি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাপাসিটেন্স কাকে বলে। তাহলে আমরা চার্জ অন দ্য ক্যাপাসিটর কাকে বলে জানলাম, পোটেনশিয়াল অফ দ্য ক্যাপাসিটর কাকে বলে জানলাম। এই যে চার্জ স্টোরড ইন এ ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটরের মধ্যে যতটা চার্জ স্টোর হতে পারে সেই অ্যামাউন্ট অফ চার্জটা হচ্ছে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটি কন্ডাক্টিং প্লেট দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তার সাথে প্রপোর্শনাল। তাহলে চার্জ অন দ্য ক্যাপাসিটর ইজ প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ টু প্লেটস। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকেই বলা হয় ক্যাপাসিটেন্স। তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি অ্যাকচুয়ালি। তাহলে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন হচ্ছে চার্জ পার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স, কারণ সি হচ্ছে কিউ বাই ভি। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে ক্যাপাসিটেন্স বলে। এই ক্যাপাসিটেন্স কিন্তু বিভিন্ন প্রপার্টির উপর ডিপেন্ড করে ক্যাপাসিটরের, যেমন শেপ কি, তার সাইজ কি, তার জিওমেট্রিক্যাল প্লেসিং কি দুটো কন্ডাক্টরের, তাদের মাঝখানে কোনো মিডিয়াম রেখেছি কি রাখিনি, নাকি ভ্যাকুয়াম রয়েছে, এই অনেক কিছুর ওপর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ডিপেন্ড করে। আর ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, এসআই ইউনিট। আমরা জানি এখানে যদি ফ্যারাড দিয়ে ডিনোট করি ক্যাপাসিটেন্সকে, তাহলে চার্জকে কুলম দিয়ে ডিনোট করতে হবে, আর পোটেনশিয়াল ডিফারেন্সকে ভোল্ট দিয়ে ডিনোট করতে হবে। কিন্তু আমরা জানি যে চার্জকে কুলম হিসেবে আমরা খুব কম ব্যবহার করি, কারণ কুলম ইজ এ লার্জ ইউনিট, যেটা আমরা আগের লেকচারেই বলেছি। তাই সাধারণত মাইক্রোকুলম ব্যবহার করা হয় চার্জের ইউনিট হিসেবে। তাহলে যদি এখানে মাইক্রোকুলম ধরি, তাহলে এখানে চার্জ যদি মাইক্রোকুলম হয় তাহলে তখন ক্যাপাসিটেন্স হবে মাইক্রোফ্যারাড। তাহলে ফ্যারাড ইন্টু ভোল্ট হচ্ছে কুলম, আর মাইক্রোফ্যারাড ইন্টু ভোল্ট হচ্ছে মাইক্রোকুলম। বোঝা গেল? খুব সহজ জিনিস। যদি চার্জের ইউনিট হয় কুলম,
তাহলে ক্যাপাসিট্যান্সের ইউনিট হবে ফ্যারাড। আর চার্জ যদি আমরা মাইক্রোকুলম্বে লিখি তখন ক্যাপাসিট্যান্সের ইউনিট হবে মাইক্রোফ্যারাড। ভোল্টটা তখন ভোল্টই থাকবে গোটা সময়। আচ্ছা, এবার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ক্যাপাসিটার কি কি হয়। একদম বেসিক ক্যাপাসিটার যেটা, সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। অ্যাকচুয়ালি যেটা বিভিন্ন খুব কমন সার্কিটে যে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয় ল্যাবে, সেগুলো বেশিরভাগই হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। একটু আগেই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ডেফিনেশন বললাম যে দুটো প্যারালাল কন্ডাক্টিং প্লেট তারা খুব কাছাকাছি প্লেস করা হয়েছে এবং একটাতে পজিটিভ চার্জ আর একটাতে সেম অ্যামাউন্টের নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে। এখানে যেমন দুটো প্লেট আছে, একটাতে প্লাস কিউ চার্জ, একটাতে মাইনাস কিউ চার্জ দেওয়া হয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি। আর প্রত্যেকটা প্লেটের সারফেস এরিয়া হচ্ছে এ, ক্যাপিটাল এ। বোঝা গেল? এই হচ্ছে সেট আপ একটা ক্যাপাসিটার। এবার আমরা কি জানি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশন কি? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটাই হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ডেফিনেশন। এইবার অলরেডি যেহেতু আগের লেকচারে সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে, তাই আমি এটা নিয়ে এখানে সময় নষ্ট করছি না, কারণ এই লেকচারটা অনেক বড়। ক্যাপাসিটারের লেকচার ভিডিওটা বেশি বড় যাতে না হয়ে যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও যাতে না হয়ে যায়, আমি 1 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করছি, তাই আমি ডিটেলে বলছি না। আগের লেকচারেই বলা রয়েছে যে দুটো প্যারালাল প্লেটের যে মিডিল রিজিয়ন, দুটো প্যারালাল প্লেটের একটা যদি পজিটিভলি চার্জ হয় আর একটা যদি নেগেটিভলি চার্জড হয়, তাহলে তাদের মিডিল রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কত হয় অলরেডি আগের লেকচারে বলা রয়েছে বুঝিয়ে। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তাতে যদি ইকুয়াল আর অপোজিট অ্যামাউন্টের চার্জ থাকে, তাহলে দুটোরই আউটসাইডে মানে এই জোন আর নিচের জোনে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। কারণ এখানে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড আর এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল আর অপোজিট ডিরেকশনে, আর এই রিজিয়ানেও মানে দুটো প্লেটের নিচের রিজিয়ানেও এর আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল আর অপোজিট ডিরেকশনে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এই নিচের রিজিয়ান আর ওপরের রিজিয়ানে জিরো, আর মাঝের রিজিয়ানে দুটো সেম ডিরেকশনে বলে প্লাস হয়ে গিয়ে আমরা জানি কোনো একটা কন্ডাক্টিং প্লেটের জাস্ট আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড আর সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে দুটো প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন 0 প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0 হয়ে ইলেকট্রিক ফিল্ডটা হবে সিগমা বাই এপসাইলন 0। তাহলে দুটো কন্ডাক্টিং প্যারালাল প্লেটের মাঝখানে রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন 0, যেখানে সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি মানে চার্জ পার ইউনিট এরিয়া, তার মানে কিউ বাই এ। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন 0। ডিস্টেন্স কত দুটো প্লেটের মধ্যে? ডি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি জানি, আগের লেকচারে দেখেছি, ফিল্ড ইন্টু ডিস্টেন্স। তাহলে সিগমা ডি বাই এপসাইলন 0। সিগমা কি বললাম? সারফেস চার্জ ডেনসিটি মানে চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে কিউ ডি বাই এ এপসাইলন 0 হয়ে গেল। আবার আমরা জানি যে এই ডেফিনেশন থেকে, ক্যাপাসিটেন্সের ডেফিনেশন থেকে জানি পোটেনশিয়াল হচ্ছে চার্জ বাই ক্যাপাসিটেন্স। তাহলে এই যে পোটেনশিয়ালের এক্সপ্রেশন পেলাম কিউ ডি বাই এ এপসাইলন 0, এটা ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে এই দুটো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি কম্পেয়ার করি তাহলে পাই সি ইকুয়ালস টু এপসাইলন 0 এ বাই ডি। এটাই হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। খুব সহজ জিনিস, কিচ্ছু নেই, বারবার বোঝানোরও কিছু নেই, বারবার বোঝারও কিছু নেই, একবার সুন্দর করে বুঝে নিজের হাতে করে নিলেই হয়ে যায়। এবার হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার। এটা দেখেছিলাম প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যেখানে দুটো কন্ডাক্টিং সারফেস যে তারা হচ্ছে প্লেন মেটালিক প্লেট এবং প্যারালাল টু ইচ আদার। আর এবার যেটা সেটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার, মানে দুটো স্ফেরিক্যাল কন্ডাক্টিং সারফেস, একটা হচ্ছে ভেতরে যার রেডিয়াস হচ্ছে R1 আর একটা হচ্ছে বাইরে যার রেডিয়াস হচ্ছে R2। দুটো কন্ডাক্টিং স্ফেরিক্যাল সারফেস যারা কনসেন্ট্রিক মেটালিক সারফেস, মানে দুটোরই সেন্টারটা হচ্ছে কমন। তাহলে দুটো কনসেন্ট্রিক মেটালিক স্ফিয়ার রাখা রয়েছে, এক ভেতরেরটা রেডিয়াস R1 বাইরেরটা রেডিয়াস R2। তাহলে প্রথম যেটা করব, যেটা বলা রয়েছে ছবি দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরের স্ফিয়ারটাকে আমরা প্লাস কিউ চার্জ দিয়েছি, বাইরের স্ফিয়ারটাকে আমরা মাইনাস কিউ চার্জ দিয়েছি। তাহলে দুটো স্ফিয়ারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা সহজেই বের করা যায়। তার আগে আমরা বার করব যে এই রিজিয়ানে দুটো, এখানে আমরা কি বার করলাম, দুটো প্লেটের মাঝের রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড বার করেছি। এখানেও আমরা তাই করব, এই বাইরের কন্ডাক্টিং সারফেস আর ভেতরের কন্ডাক্টিং সারফেসের যে মাঝের রিজিয়ন তাতে ইলেকট্রিক ফিল্ড বার করব। কি করে ইলেকট্রিক ফিল্ড বার করব? গসের ল দিয়ে ইলেকট্রিক ফিল্ড বার করা খুব সহজ।
গসের ল অ্যাপ্লাই করবে। একটা গসিয়ান সারফেস নিয়েছি যার রেডিয়াস আর, অলরেডি এই জিনিসগুলো বোঝানো হয়েছে আগে। একটা গসিয়ান সারফেস নিয়েছি যার রেডিয়াস আর, তাহলে তার জন্য যে ফ্লাক্স সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, মানে ইন্টিগ্রেশন ই ডিএস মানে 4πr²e, কারণ এটার গসিয়ান সারফেসের রেডিয়াস হচ্ছে আর। আর এই গসিয়ান সারফেসের ভেতর এনক্লোজড চার্জ কত? কিউ। তাহলে 4πr²e ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন জিরো, গসের ল। তাহলে ই হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে ভি কত? ইন্টিগ্রেট করে পাবো। কোত্থেকে কত ইন্টিগ্রেট করব? আর1 থেকে, মানে আর2 থেকে আর1, বাইরে থেকে ভেতর দিকে। তাহলে ভি হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন আর2 থেকে আর1 ই ডট ডিআর। ই এর এক্সপ্রেশন পেয়েছি, ইন্টিগ্রেট করেছি, এইটা বেরোবে কিউ বাই 4πε0 1/r1 মাইনাস 1/r2। তাহলে এটাকে সাজিয়ে লিখলে পোটেনশিয়াল হয় কিউ বাই 4πε0 আর2 মাইনাস আর1 বাই আর1 আর2। আবার ভি মানে কি জানি আমরা? কিউ বাই সি। তাহলে সি হচ্ছে 4πε0 আর1 আর2 বাই আর2 মাইনাস আর1। কম্পেয়ার করে পেয়ে গেলাম। এটাই হচ্ছে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। এবার হচ্ছে আইসোলেটেড স্ফিয়ারের ক্যাপাসিটেন্স কি হবে? আমরা এতক্ষণ ধরে দুখানা কন্ডাক্টিং স্ফেরিক্যাল সারফেস নিয়ে তার ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করলাম। এবার হচ্ছে যদি দুটোর থেকে একটাকে আমরা সরিয়ে দিই, এবার এটা প্রশ্ন আসতেই পারে যে আমরা তো এতক্ষণ ধরে ক্যাপাসিটরের ডেফিনেশনেই দেখলাম যে দুখানা কন্ডাক্টিং সারফেস দরকার, একটার প্লাস চার্জ আর একটার মাইনাস চার্জ। তাহলে একখানা স্ফেরিক্যাল সারফেস দিয়ে কি করে ক্যাপাসিটর হতে পারে? হতেই পারে, কারণ সেটাকে আমরা তখন গ্রাউন্ডের রেসপেক্টে, আর্থের রেসপেক্টে পোটেনশিয়াল ধরবো, কারণ আর্থের পোটেনশিয়াল হচ্ছে অলওয়েজ জিরো। তাহলে আর্থের পোটেনশিয়াল যদি জিরো হয়, আর্থের রেসপেক্টে ওই স্ফিয়ারের পোটেনশিয়াল তখন আমরা ধরবো ভি। তো তখন একখানা স্ফেরিক্যাল কন্ডাক্টিং সারফেস দিয়েও ক্যাপাসিটর হয়, সেটাকে বলে আইসোলেটেড স্ফিয়ার। তার জন্য কি করব? এই যে কনসেন্ট্রিক স্ফিয়ার রয়েছে তার মধ্যে বাইরের স্ফিয়ারের রেডিয়াস যেটা আর2, ওটাকে বাড়াতে বাড়াতে ইনফিনিটি অবধি নিয়ে চলে যাব। তাহলে কি পড়ে থাকলো? শুধু ভেতরের স্ফিয়ারটা পড়ে থাকলো। বাইরের স্ফিয়ারটের রেডিয়াসটা বাড়াতে বাড়াতে ইনফাইনাইট করে দিয়েছি, তার মানে আর2 হয়ে গেছে ইনফিনিটি। তাহলে আর2 যদি ইনফিনিটি হয়ে যায়, এই যে এক্সপ্রেশনটা, সেখান থেকে পোটেনশিয়াল কি পাই? কিউ বাই 4πε0 1/r1। তাহলে পোটেনশিয়াল হলো কিউ বাই 4πε0 1/r1। তাহলে সি তখন কত? 4πε0 r1। তার মানে একটা আইসোলেটেড স্ফিয়ারের ক্ষেত্রে, একটা আইসোলেটেড স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা হচ্ছে স্ফিয়ারের রেডিয়াসের সাথে প্রপোর্শনাল। বোঝা গেল কি করে আইসোলেটেড স্ফিয়ারের ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করলাম? প্রথমে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করলাম যেখানে দুখানা কনসেন্ট্রিক মেটালিক সারফেস রয়েছে। তারপর যে আউটার মেটালিক সারফেস যার রেডিয়াসটা বড়, তাকে বাড়াতে বাড়াতে ইনফাইনাইট করে দিলাম, তাহলে শুধু ভেতরের ছোট স্ফিয়ারটা পড়ে থাকলো। সেই ভেতরের ছোট স্ফিয়ারের জন্য পোটেনশিয়ালটা বার করলাম, আর2টাকে ইনফাইনাইট করলে এটা বেরোয়, অলরেডি পোটেনশিয়ালের এক্সপ্রেশন রয়েছে এখানে। তাহলে আর2 ইনফিনিটি করে যদি এটা বেরোয়, তাহলে কম্পেয়ার করলে এই যে ইকুয়েশনটা ভি ইকুয়ালস টু কিউ বাই সি করলে আমরা সি পাই 4πε0 r1। তার মানে একটা আইসোলেটেড স্ফিয়ারের ক্যাপাসিটেন্স হচ্ছে ওই স্ফিয়ারের রেডিয়াসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার হচ্ছে প্যারালাল লিমিট, অর্থাৎ একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর থেকে কি করে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যালকুলেট করা যায় ক্যাপাসিটেন্স। স্ফেরিক্যাল ক্যাপাসিটরকে কি করে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের লিমিটে এনে ক্যালকুলেট করা যায়? কি করব? আইসোলেটেড স্ফিয়ারের ক্ষেত্রে কি করেছিলাম? শুধু বাইরের যে স্ফিয়ার তার রেডিয়াসটাকে বাড়াতে বাড়াতে ইনফাইনাইট করে দিয়েছিলাম। এখানে যেটা করব, ভেতর আর বাইরের দুটো, এই ভেতর আর বাইরের যে স্ফেরিক্যাল সারফেস তাদের মাঝে ডিস্টেন্সটা কত? এখানে আর2 মাইনাস আর1। এই মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে আর2 মাইনাস আর1। এইটাকে আমি ধরলাম ডি। এই যে এখানে যেমন দুটো প্লেটের মাঝে ডিস্টেন্স ধরেছিলাম ডি, এখানে আর2 মাইনাস আর1কে আমি ধরলাম ডি, দুটো প্লেটের মাঝে ডিস্টেন্স। এবার দুটোকে একসাথে বাড়াচ্ছি, মানে আর1ও বাড়ছে আর2ও বাড়ছে, একই সাথে বাড়ছে, এমন ভাবে বাড়ছে যাতে আর2 মাইনাস আর1টা সবসময় ফিক্স থাকে, ওই ডি থাকে। আর2 মাইনাস আর1 চেঞ্জ হচ্ছে না, কিন্তু আর1 আর2 দুটোই একসাথে বাড়ছে। তাহলে দুটোই যদি একসাথে বেড়ে যায় এবং বিশাল বড় হয়ে যায়, তখন আর আর1 আর2র মধ্যে যে ডিফারেন্স ডি, ওটা হচ্ছে আর1 আর আর2 ইন্ডিভিজুয়াল ভ্যালুর থেকে অনেক ছোট। তখন আমরা অ্যাজুম করে নিতে পারি যে আর1 আর আর2 দুটোই খুব কাছাকাছি,
তখন দুটোকেই আমি আর ধরে নিয়েছি। তাহলে তখন 4πr1r2, এই যে ইকুয়েশনটা 4πr1r2 ক্যাপাসিটেন্সের ইকুয়েশন, তাহলে 4πr1r2 আর1 আর আর2 দুটোকেই তখন আর ধরে নিয়ে, যেহেতু ওটা দুটোই অনেক বড় হয়ে গেছে তাই তাদের মাঝে ডিফারেন্সটা খুবই নেগলিজিবল, তাই 4πr1r2কে আমরা 4πr² লিখতে পারি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি এরিয়া, একটা স্ফিয়ারের এরিয়া, তাই তো হয় 4πr²। আর আর2 মাইনাস আর1 তো আমি বলেইছি ফিক্সড, সেটা হচ্ছে ডি। তাহলে এই যে ইকুয়েশনটা, এখানে 4πε0r1r2কে আমি লিখবো 4πr1r2 মানে 4πr² মানে এ, তাহলে আমার নিউমারেটরে হলো এ এপসাইলন 0, আর আর2 মাইনাস আর1 এর জায়গায় আমি লিখবো ডি, তাহলে সি হয়ে গেল এপসাইলন 0 এ বাই ডি। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের থেকে, স্ফেরিক্যাল ক্যাপাসিটারের থেকে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যালকুলেশন কি করে করব, দুটো স্ফেরিক্যাল প্লেটকে ইনফাইনাইটলি লার্জ করে দেবো, কিন্তু তাদের মাঝে ডিস্টেন্সটাকে ফিক্স রাখবো। দুটো ইনফাইনাইটলি লার্জ হয়ে গেলে আর1 আর আর2 দুটোকেই আমি আর বলে লিখতে পারি, তাই 4πr1r2 হয়ে গেল 4πr² মানে এরিয়া এ, তাহলে নিউমারেটারে এ এপসাইলন 0 আর ডিনোমিনেটারে আর2 মাইনাস আর1 হচ্ছে তাদের মাঝে ডিস্টেন্স মানে ডি, তাহলে ক্যাপাসিটেন্স হচ্ছে এপসাইলন 0 এ বাই ডি, যেটা হচ্ছে একটা কি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সমান। আচ্ছা, এবার হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার হচ্ছে একই রকম, ওখানে যেমন দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার নিয়েছিলাম স্ফেরিক্যাল ক্যাপাসিটারের ক্ষেত্রে, এখানে হচ্ছে দুটো কোঅ্যাক্সিয়াল সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, কন্ডাক্টর, দুটো কোঅ্যাক্সিয়াল সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর নিয়েছি, এবং তাদের মাঝখানে ফিল্ডটা মাপবো। এই যে বাইরেরটা রেডিয়াস আর2, ভেতরেরটা রেডিয়াস আর1, দুটোর মাঝখানে কোনো একটা জায়গাতে আমি ইলেকট্রিক ফিল্ড মেজার করব। কি করে করব? গসের ল দিয়ে। ইলেকট্রিক ফিল্ড মেজার করলে এটা হয়, ইন্টিগ্রেশন ইডট করলে হয় 2πrx/e, অলরেডি করানো হয়েছে আগের লেকচারেই, স্ফেরিক্যাল কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড, তা সেখান থেকে। আচ্ছা, এখানে আমরা ধরে নিয়েছি যে এল লেন্থের, এল এই গোটাটার লেন্থ হচ্ছে এল, এখানে আই এর মতো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা এল। তাহলে এল লেন্থের সিলিন্ডারের মধ্যে চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, তাহলে এক্স লেন্থের সিলিন্ডারের মধ্যে চার্জ কতটা হবে? আমি যে সিলিন্ডারটা নিয়েছি, ছোট গসিয়ান সিলিন্ডার নিয়েছি ভেতরে, তার লেন্থ হচ্ছে এক্স, তাহলে এল লেন্থের সিলিন্ডারে চার্জ যদি ক্যাপিটাল কিউ হয়, তাহলে এক্স লেন্থের সিলিন্ডারে চার্জ কত হবে? কিউ বাই এল ইন্টু এক্স। তাহলে এই যে গাউসিয়ান সেটা সিলিন্ডারটা, তার ভেতর চার্জ এনক্লোজড কত? কিউ বাই এল ইন্টু এক্স। তাহলে 2πrx ই হচ্ছে কিউ এক্স বাই এল এপসাইলন 0, সেখান থেকে ই হচ্ছে কিউ বাই 2 এপসাইলন 0 আর এল। এগুলো সবই আগের লেকচারে ডিটেলে করানো রয়েছে বলে আমি আর এই লেখাগুলো ডিটেলে পড়ে বললাম না, কারোর ইচ্ছে হলে সে পড়ে বুঝে নিতে পারে নিজের মতো করে, এত ডিটেল বলার এখানে সময় নেই, যেহেতু অনেক বড় হবে এই লেকচারটা। যতটা সম্ভব ছোট করার চেষ্টা করছি, যেহেতু এগুলো সবই আগের লেকচারে বলা রয়েছে। তাহলে এটা স্ফেরিক্যাল কন্ডাক্ট, দুটো স্ফেরিক্যাল কন্ডাক্ট, স্ফেরিক্যাল বলছি সরি, এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে দুটো সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টিং সারফেসের মাঝখানের ইলেকট্রিক ফিল্ড। এখান থেকে ইন্টিগ্রেট করব বাইরের থেকে ভেতরে, আর2 থেকে আর1 এ করে পোটেনশিয়াল বার করেছি, যেহেতু ডিআর বাই আর আছে তাই এলএন এসছে, ন্যাচারাল লগারিদম। সেখান থেকে ভি হচ্ছে কিউ বাই 2πε0 এলএন আর2 বাই আর1। তাহলে ক্যাপাসিটেন্সের যে ডেফিনেশন তার সাথে কম্পেয়ার করলে পাই সি ইকুয়ালস টু কিউ বাই ভি মানে 2πε0 এল বাই এলএন আর2 বাই আর1। তাহলে ক্যাপাসিটেন্স অফ এ স্ফেরিক্যাল সিলিন্ডার ইজ প্রপোর্শনাল টু ইটস লেন্থ, এইটা আমরা এই গোটা ইসের থেকে পেয়েছি। আচ্ছা, সি হচ্ছে এই লেন্থের সাথে প্রপোর্শনাল, এটুকু আমরা জানতে পারলাম এখান থেকে। এবার হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটার, সিরিজ আর প্যারালাল কম্বিনেশন। এটা দেখেই বোঝা যাচ্ছে সিরিজে রয়েছে, পাশাপাশি যদি ক্যাপাসিটার লাগানো থাকে তাহলে তারা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনে কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটারের মধ্যে যে চার্জ স্টোরড সেটা হচ্ছে সেম, কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রস যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা আলাদা। এটাই হচ্ছে সিরিজ কম্বিনেশনের প্রপার্টি। পাশাপাশি যদি ক্যাপাসিটার এইভাবে লাগানো থাকে তাদের বলা হয় সিরিজ কম্বিনেশন, যেটা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও জানি, ক্লাস 10এই ছিল, 9 কি 10-এ। তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটরের সিরিজ কম্বিনেশন, এবং প্রত্যেকটার মধ্যে ইকুয়াল অ্যামাউন্টের চার্জ রয়েছে কিউ কিউ কিউ, কিন্তু এর অক্টসে পোটেনশিয়াল
যা এর অক্রসে পোটেনশিয়াল আলাদা, এর অক্রসে পোটেনশিয়াল আলাদা। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি দিয়ে তৈরি হয়েছে? ক্যাপাসিটেন্স দিয়ে। যার ক্যাপাসিটেন্স যত তার পোটেনশিয়াল ডিফারেন্সও তত চার্জের রেশিও অনুযায়ী। এটার ডিটেল দেওয়া রয়েছে পরিষ্কার করে, এটা ডিটেল বলার কোনো মানে হয় না, খুব সহজ জিনিস অলরেডি, যেহেতু আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পড়ে এসেছি। তাও আমি একটু শর্টে বলে দিচ্ছি। ধরলাম পি পয়েন্টের পোটেনশিয়াল ভি আর এন পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0, যেহেতু এটা ব্যাটারির পজিটিভে লাগানো, এটা ব্যাটারির নেগেটিভে লাগানো। তাহলে এটার পোটেনশিয়াল ভি, এই পয়েন্টের এটার পোটেনশিয়াল 0। আর এই তাহলে এটার পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে এই প্লেটের পোটেনশিয়ালও কত? ভি, যেহেতু তার দিয়ে লাগানো আছে। আর এই প্লেটের পোটেনশিয়াল ধরলাম ভি1, তাহলে এই প্লেটের পোটেনশিয়ালও কত? ভি1, যেহেতু তার দিয়ে লাগানো আছে। আচ্ছা, এই প্লেটের পোটেনশিয়াল ধরলাম ভি2, তাহলে এই প্লেটের পোটেনশিয়ালও কত? ভি2, তার দিয়ে জোড়া রয়েছে। তাহলে এই যে দুটো প্লেট মিলে ক্যাপাসিটর তৈরি করছে, তাহলে এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি মাইনাস ভি1। এই ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি1 মাইনাস ভি2। এই ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি2 মাইনাস ভি3। এখানে লেখা রয়েছে কিন্তু আমি তো বলেই দিয়েছি 0 হবে, তাহলে ভি2 মাইনাস 0। তাহলে এই ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স ভি মাইনাস ভি1, এর ভি1 মাইনাস ভি2, এর ভি2 মাইনাস 0। তাহলে পোটেনশিয়াল মানে কি হয়? চার্জ বাই ক্যাপাসিটেন্স। তাহলে ভি মাইনাস ভি1 হচ্ছে কিউ বাই সি1, ভি1 মাইনাস ভি2 হচ্ছে কিউ বাই সি2, আর ভি2 মাইনাস 0 হচ্ছে কিউ বাই সি3। এই যে লেখা রয়েছে ভি মাইনাস ভি1 হচ্ছে কিউ বাই সি1। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে চার্জ বাই ক্যাপাসিটেন্স। এটা প্রথম ক্যাপাসিটরের ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্যাপাসিটরের ক্ষেত্রে, এটা তৃতীয় ক্যাপাসিটরের ক্ষেত্রে। তাহলে তিনটেকে যদি যোগ করি, ভি1 মাইনাস ভি1, ভি2 মাইনাস ভি2 কেটে গিয়ে কি পড়ে থাকবে? শুধু ভি পড়ে থাকবে। তাহলে তিনটেকে যোগ করে দিলে ভি ইকুয়ালস টু কিউ কমন নিলে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এবার তিনটে ক্যাপাসিটর তুলে দিয়ে যদি আমি একটা কমন ক্যাপাসিটর বসাই, যার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এই তিনটের সমান হবে, তাহলে কত? তাহলে সেটার ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যদি সি ধরি, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করে পাই 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে একটা জিনিস দেখার আছে যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু এটা তিনটে জাস্ট যোগ হয়। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এরকম দেখতে পাই কোথায়? প্যারালাল কম্বিনেশনে। কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে সেটা হবে কোথায়? সিরিজ কম্বিনেশনে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাপাসিটেন্সের প্যারালাল কম্বিনেশন। এই যে এইভাবে যদি জোড়া থাকে তাহলে প্যারালাল কম্বিনেশন, একটার পাশে আরেকটা, পাশে আরেকটা, কিন্তু তার দিয়ে এইভাবে জোড়া, কমন পোটেনশিয়ালে জোড়া। কমন পোটেনশিয়াল মানে এই ক্যাপাসিটরের অ্যাক্রস পোটেনশিয়ালও ভি, এর অ্যাক্রস পোটেনশিয়ালও ভি, এর অ্যাক্রস পোটেনশিয়ালও ভি, এর ক্যাপাসিটেন্স সি1, এর সি2, এর সি3, সেই অনুযায়ী চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে কিউ1, কিউ2, কিউ3। তাহলে আমরা কি জানি? ক্যাপাসিটেন্স চার্জ হচ্ছে সি ইন্টু ভি, ক্যাপাসিটেন্স ইন্টু পোটেনশিয়াল। তাহলে কিউ1 হচ্ছে সি1 ভি, কিউ2 হচ্ছে সি2 ভি, কিউ3 হচ্ছে সি3 ভি। কিউ1 সি1 ভি, কিউ2 সি2 ভি, কিউ3, যোগ করে দিলে টোটাল চার্জ কিউ, সেটা হচ্ছে ভি ইন্টু সি1 প্লাস সি2 প্লাস সি3। তিনটে তুলে দিয়ে যদি আমি একটা ক্যাপাসিটর বসাই, তাহলে এই তিনটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হবে সেইটার ক্যাপাসিটেন্স। তাই সেটার ক্যাপাসিটেন্স সি ধরলে কিউ ইকুয়ালস টু সি ভি, তাহলে সি ইকুয়ালস টু সি1 প্লাস সি2 প্লাস সিটি। এতটাই সহজ। বেশি বারবার বলে ব্যাপারটা বা বেশি ভেবে জটিল করার কোনো মানে হয় না। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা সিরিজের ফর্মুলা হয়, সেটা ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালালে ফর্মুলা, আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা প্যারালালে ফর্মুলা হয়, সেটা ক্যাপাসিটরের সিরিজের ফর্মুলা। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটার চার্জ সেম কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটার পোটেনশিয়াল ডিফারেন্স সেম কিন্তু অ্যামাউন্ট অফ চার্জ ইন দ্য ক্যাপাসিটর আলাদা। আচ্ছা, এবার হচ্ছে সেটাই লেখা রয়েছে। এবার হচ্ছে একটা ক্যাপাসিটরের মধ্যে তো দুখানা প্লেট থাকে, একটার পজিটিভ চার্জ দেওয়া, একটা নেগেটিভ চার্জ দেওয়া। তাহলে তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেইটা কি হবে? খুব সহজ। একটার চার্জ প্লাস কিউ, আরেকটার মাইনাস কিউ। তাহলে যেটার চার্জ প্লাস কিউ, সে কতটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে আমরা জানি, সিগমা বাই 2ε0। শুধু এই প্লেটের খেয়াল রাখতে হবে, আগে যেটা হিসেব করেছিলাম সেটা দুটো প্লেটের মাঝের ইলেকট্রিক ফিল্ড, সেই জন্য এটার ইলেকট্রিক ফিল্ড আর এটা ইলেকট্রিক ফিল্ড সাম আপ হয়ে গেছিল। এখানে হচ্ছে শুধু পজিটিভলি চার্জ প্লেটের ইলেকট্রিক ফিল্ড, তাই সিগমা বাই 2ε0। তাহলে সিগমা মানে কিউ বাই এ, তাহলে কিউ বাই 2a ε0। এইটা হচ্ছে এই প্লেটের ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ প্লেটের। এবার নেগেটিভ প্লেটটাকে পজিটিভ প্লেট থেকে এক্স ডিস্টেন্সে বসানো হয়েছে। তাহলে
পজিটিভ নেগেটিভ প্লেটের ওপর ফোর্সটা কত হবে? পজিটিভ প্লেটের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টু নেগেটিভ প্লেটের চার্জ, আমরা তো তাই জানি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন ইকুয়ালস টু চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেগেটিভ প্লেটের চার্জ ইন্টু পজিটিভ প্লেটের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নেগেটিভ প্লেটের ওপর পজিটিভ প্লেটের অ্যাপ্লাইড ফোর্স। তার মানে এই কিউ বাই টু এপসাইলন 2a এপসাইলন 0 ইন্টু মাইনাস কিউ, মানে মাইনাস কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন 0। এটাই হচ্ছে ফোর্সটা, একটা প্লেটের ওপর আরেকটা প্লেটের ফোর্স। এবার আমার মাইনাস দিয়ে কোনো কাজ নেই, আমার শুধু ম্যাগনিটিউড দরকার, তাই ম্যাগনিটিউডটা আলাদা করে লিখেছি। ম্যাগনিটিউড অফ ফোর্স হচ্ছে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন 0। এই ফোর্স দিয়ে ক্যাপাসিটরের একটা প্লেট আর একটা প্লেটকে অ্যাট্রাক্ট করে। এবার হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে কতটা এনার্জি স্টোরড হয়। খুব সহজ জিনিস, অলরেডি ফোর্স পেয়ে গেছি কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন 0। এইবার শুরুতে আমি ধরে নিলাম দুটো প্লেট, এখানে নিশ্চয়ই ছবি, এই যে ধরে নিলাম শুরুতে দুটো প্লেট গায়ে গায়ে লাগানো ছিল। গায়ে গায়ে লাগানো মানে তাদের মধ্যে ডিস্টেন্স 0। তারপর তাদেরকে সরিয়ে ডি ডিস্টেন্সে আনা হলো। তাহলে প্রথমে তাদের মধ্যে ডিস্টেন্স ছিল 0, তাদেরকে সরিয়ে ডি ডিস্টেন্সে আনা হলো। তাহলে ওয়ার্ক ডান কত? ফোর্স ইন্টু ওই যে ডিসপ্লেসমেন্টটা ডি, ফোর্সটা অলরেডি ক্যালকুলেট করেছি, ইন্টু ডি। তাহলে কিউ স্কোয়ার ডি বাই 2a এপসাইলন 0। এটাই হচ্ছে ওয়ার্ক ডান ফর ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেকেন্ড প্লেট ফ্রম দ্য ফার্স্ট প্লেট। এবার এ এপসাইলন 0 বাই ডি, এটা মানে কি সি, তাহলে ডিনোমিনেটরে সি চলে আসবে। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। আর আমরা কি জানি? ওয়ার্ক ডান মানে পোটেনশিয়াল এনার্জি স্টোরড। তাহলে পোটেনশিয়াল এনার্জি স্টোরড হচ্ছে, এটা একটু সাজিয়ে লিখলাম, হাফ কিউ স্কোয়ার বাই সি। এটাই হচ্ছে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। এবার কিউ এর ভ্যালু যদি বসিয়ে দিই সিভি, তাহলে কিউ স্কোয়ার মানে সি স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে একটা সি কেটে গেলে হাফ সি ভি স্কোয়ার পড়ে থাকে। এটা অনেকটা দেখতে হাফ এম ভি স্কোয়ারের মতো, তাই না? দেখতে ওরকম বলেছি অ্যানালজিক্যালি। তার মানে সি মানে মাস, ভি মানে ভেলোসিটি, এরকম ভেবে নিলে মুশকিল। কিন্তু এমনিতে যেমন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ফর্মে হয়, এখানে তেমনই একটা ক্যাপাসিটরের স্টোরড এনার্জি হাফ সি ভি স্কোয়ার ফর্মে রয়েছে, দেখতে একরকম। আচ্ছা, আরো এটা এইখানে হচ্ছে কিউ আর সি দিয়ে রিপ্রেজেন্ট করা, এখানে হচ্ছে সি আর ভি দিয়ে রিপ্রেজেন্ট করা। তাহলে আরেকটা বাকি থাকলো কিউ আর ভি দিয়ে রিপ্রেজেন্ট করা। কি করে করব? কিউ মানে কি? সি ইন্টু ভি। তাহলে এখান থেকে সি আর একটা ভি নিয়ে কিউ লিখে ফেললেই হাফ কিউ ভি হয়ে যাবে। তাহলে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার সেটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, অথবা হাফ সি ভি স্কোয়ার, অথবা হাফ কিউ ভি, যে কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারি যখন যেটা প্রয়োজন। আবার বলি, একটা প্লেট আর একটা প্লেটের ওপর ফোর্স অ্যাপ্লাই করে, এটা কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন 0, আগেই দেখলাম। এবার শুরুতে ধরলাম দুটোর মধ্যে ডিস্টেন্স ছিল 0, সেখান থেকে সরিয়ে ডিস্টেন্স করা হলো ডি। তাহলে ওয়ার্ক ডান কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কিউ স্কোয়ার ডি বাই 2 এপসাইলন 0। এই এপসাইলন 0 বাই ডি এর জায়গায় ক্যাপাসিটেন্স বসিয়েছি, তারপর সেটাকে সাজিয়ে লিখেছি। এতটাই সহজ। বেসিক কনসেপ্ট ছাড়া বাকি জিনিস নিয়ে, বাকি ম্যাথামেটিক্যাল জাগলারি নিয়ে, বা একটা লাইন থেকে আরেকটা লাইনে জাস্ট ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে বেশি সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওগুলো শুনে শুনে বোঝার থেকে নিজের হাতে খাতায় করলে অনেক সুফল পাওয়া যায়। আচ্ছা, এটা পড়লাম এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। এবার হচ্ছে এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি মানে, এটা এর আগে আমি প্রত্যেককেই বলেছি, আমার যত স্টুডেন্ট রয়েছে, যে কোনো কিছুর ডেনসিটি মানে যদি কোনো রকম কিছু মেনশন না করে দেয়, শুধু কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে তার ডেনসিটি বলে ডিফাইন করা থাকে, তাহলে সেটা মানে হচ্ছে ভলিউম দিয়ে ভাগ। মানে এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম, চার্জ ডেনসিটি মানে চার্জ পার ইউনিট ভলিউম, প্রোভাইডেড চার্জের আগে কিছু বলে দেয়নি, শুধু চার্জ ডেনসিটি বলেছে, তাহলে চার্জ পার ইউনিট ভলিউম। যদি বলে সারফেস চার্জ ডেনসিটি, তাহলে চার্জ পার ইউনিট এরিয়া। যদি বলে লাইন চার্জ ডেনসিটি, তাহলে চার্জ পার ইউনিট লেন্থ। যদি বলে দেয় আলাদা করে ভলিউম চার্জ ডেনসিটি, তাহলে চার্জ পার ইউনিট ভলিউম। এইটুকু বুঝলাম। কিন্তু যদি কি এই সব কিচ্ছু না বলে শুধু বলে চার্জ ডেনসিটি, তাহলে সাধারণত সেটা চার্জ পার ইউনিট ভলিউমই হয়। কিন্তু তাই বলে যদি কোনো একটা প্রবলেম দেয় লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের, মানে প্রশ্নের মধ্যে ডেসক্রিপশনে লেখা রয়েছে সেটা একটা লাইন চার্জ, আর সেখানে যদি চার্জ ডেনসিটি বলা থাকে, তাহলে অবভিয়াসলি সেটা চার্জ পার ইউনিট লেন্থই হবে, চার্জ পার ইউনিট ভলিউম নয়। নাম্বার ডেনসিটি মানে নাম্বার পার ইউনিট ভলিউম,
বেশিরভাগ ক্ষেত্রে এই ডেন্সিটিগুলো মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি ডিভাইডেড বাই ভলিউম। তাহলে এনার্জি ডেন্সিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে খুব সহজে ক্যালকুলেট করব। ধরে নিলাম শুরুতে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স d1, সেখান থেকে বাড়িয়ে ডিস্টেন্স করা হলো d2। তাহলে কতটা ডিস্টেন্স বাড়লো? d2 মাইনাস d1। আগে ছিল d1, তারপর d2 হয়েছে, তাহলে ডিস্টেন্স বেড়েছে d2 মাইনাস d1। এক একটার এরিয়া হচ্ছে a, তাহলে কতটা ভলিউম বাড়লো? দুটোর মধ্যে ডিস্টেন্স বেড়েছে d2 মাইনাস d1, প্রত্যেকটার ক্রস সেকশন অফ এরিয়া হচ্ছে a, তাহলে দুটো প্লেটের মাঝখানে কতটা ভলিউম বাড়লো? a ইন্টু d2 মাইনাস d1। এই যে ভলিউম বেড়েছে a ইন্টু d2 মাইনাস d1। আচ্ছা, ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডান হচ্ছে কি, এখানে দেখলাম যে এনার্জি স্টোর সেটা কত? কিউ স্কোয়ার ডি বাই 2a এপসাইলন 0। এখানে 0 থেকে d হয়েছিল, তাই কিউ স্কোয়ার ডি। আর এখানে d1 থেকে d2 হয়েছে, তাহলে ডিস্টেন্সটা বেড়েছে হচ্ছে d2 মাইনাস d1। তাহলে এই যে ইকুয়েশনটা কিউ স্কোয়ার ডি বাই 2a এপসাইলন 0, সেটা এইটার ক্ষেত্রে কি হবে? কিউ স্কোয়ার d2 মাইনাস d1 বাই 2a এপসাইলন 0। এটাই হচ্ছে এইটার ক্ষেত্রে এনার্জি স্টোর। আগের কেসে 0 থেকে d অবধি বাড়িয়েছিলাম, এইখানে d1 থেকে d2 অবধি বাড়িয়েছি, তাই এনার্জি স্টোর হচ্ছে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন 0 d2 মাইনাস d1। আর কতটা ভলিউম বেড়েছে? a ইন্টু d2 মাইনাস d1, আগেই বললাম। তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম কত হবে? সেটা স্মল ইউ দিয়ে লেখে। তাহলে এটা হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই ভলিউম, d2 মাইনাস d1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কিউ স্কোয়ার হাফ এপসাইলন 0 বাইরে নিয়ে এইভাবে লিখতে পারি, কিউ বাই a এপসাইলন 0 হোল স্কোয়ার। এই কিউ বাই a এপসাইলন 0 এটা কি? দুটো প্লেটের মাঝের ইলেকট্রিক ফিল্ড। একদম প্রথমেই ক্যালকুলেট করেছি, এই যে একদম প্রথমেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রেই বলেছি যে দুটো প্লেটের মাঝের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কিউ বাই a এপসাইলন 0। এই যে সিগমা মানে কিউ বাই a এপসাইলন 0। তাহলে তাই যদি হয়, তাহলে এইখানে এই যে এইখানে কিউ বাই a এপসাইলন 0 মানে কি? দুটো প্লেটের মাঝে ইলেকট্রিক ফিল্ড, তাহলে হাফ এপসাইলন 0 স্কোয়ার। এটাই হচ্ছে এনার্জি ডেন্সিটি। এটা কিন্তু একটু কায়দা করে বানাতে হয়েছে, কারণ শুধু এপসাইলন ছিল ডিনোমিনেটারে। আমি কি করেছি, একটা এপসাইলন দিয়ে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটারে এপসাইলন 0টাকে এপসাইলন 0 স্কোয়ার করে দিয়েছি, যাতে কিউ আর এ এর সাথে নিতে পারি। কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার রয়েছে, তাহলে কিউ বাই এ এপসাইলন 0 হোল স্কোয়ার করার জন্য আমাকে একটা এপসাইলন দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করতে হয়েছে, তবেই এই ফর্মে লিখতে পেরেছি। একটু সাজিয়ে নেওয়া, কিছু নেই এর ভেতর, ফিজিক্স নেই কিছু, ম্যাথামেটিক্সও কিছু নেই, কমন সেন্স। তাহলে এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, এনার্জি পার ইউনিট ভলিউম, হাফ এপসাইলন 0 স্কোয়ার, যেখানে ইটা হচ্ছে দুটো প্লেটের মাঝে ইলেকট্রিক ফিল্ড, কিউ বাই এ এপসাইলন 0। তাহলে এই অবধি হচ্ছে আমার ক্যাপাসিটরের বেসিক কনসেপ্ট, কিছুই নেই। ফিজিক্সের কনসেপ্ট খুবই কম, আর যেটুকু ফিজিক্সের কনসেপ্ট রয়েছে তার ডিটেল পুরোটাই আগের গুলোতে আলোচনা করা হয়েছে। কি করে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব স্ফেরিক্যাল স্ফেরিক্যাল কন্ডাক্টর বা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে, কি করে পোটেনশিয়াল ক্যালকুলেট করব স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে, বা প্যারালাল প্লেটের ক্ষেত্রে, সব আগেরটা ডিটেলে বলা রয়েছে। এখানে শুধু সেখান থেকে ক্যাপাসিটরটা ক্যালকুলেট করা শেখানো হয়েছে, আর কিছু নেই। এর থেকে বেশি কোনো কনসেপ্ট এখানে নেই, প্রয়োজনই নেই ক্যাপাসিটরের ক্ষেত্রে। এবার আমরা যেটা শিখবো, যেটা জানাটা দরকারি একটু ডিটেলে, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক্স কাকে বলে। ডাইইলেকট্রিক্স হচ্ছে কিছুই না, ডাইইলেকট্রিক্স হচ্ছে এমন একটা মেটারিয়াল, এমন এক ধরনের মেটারিয়াল যাদের মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস খুব কম। এখানে লিখেছি বটে নো ফ্রি ইলেকট্রনস, অ্যাকচুয়ালি নো ফ্রি ইলেকট্রনস তো হয় না, খুব কম অ্যামাউন্টের থাকে, মানে এত কম অ্যামাউন্টের থাকে না থাকারই মতো। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস খুব কম, তার মানে ডাইইলেকট্রিক্স গুলো অ্যাকচুয়ালি কি? ইনসুলেটার। ডাইইলেকট্রিক্স যাদের বলা হচ্ছে তারা বেশিরভাগই অ্যাকচুয়ালি হচ্ছে ইনসুলেটার। এইবার যদি ডাইইলেকট্রিক গুলো মনো অ্যাটমিক হয়, মনো অ্যাটমিক মানে একটাই অ্যাটম রয়েছে, একটা অ্যাটম দিয়ে মলিকুলগুলো তৈরি, মলিকুল বলে কিছু নেই, সিঙ্গেল অ্যাটম মলিকুল, মনো অ্যাটমিক। মনো অ্যাটমিক যদি হয়, তাহলে তার নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের যে সেন্টার, তারা একসাথেই থাকে, একটাই অ্যাটম তো, নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, তারা একই সাথে রয়েছে, তাদের মধ্যে সেপারেশন নেই কোনো। একটু ভালোভাবে বুঝিয়ে বলছি, একটু এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, যে একটা ইনসুলেটর রয়েছে, তার ভেতর মনো অ্যাটমিক
মেটেরিয়াল যার যে প্রত্যেকটা সিঙ্গেল অ্যাটমের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জগুলো একই সাথে রয়েছে, তাদেরকে আলাদা করা নেই, একসাথে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জটা এক্সিস্ট করছে। তাহলে যেহেতু একসাথে এক্সিস্ট করছে পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো, এই জন্য নেট যে ইলেকট্রিক ফিল্ড সেটা কি, বা নেট যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সেটা কি, জিরো। কারণ ডাইপোল মোমেন্টের জন্য আমার কি দরকার, দুটো চার্জের সেপারেশন দরকার। ডাইপোলের ডেফিনেশনই তো তাই, যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ একটা পার্টিকুলার ডিস্টেন্সে একসাথে রয়েছে, তারা একটা ডাইপোল ফর্ম করছে, তার একটা ডাইপোল মোমেন্ট থাকে, যেটা হচ্ছে কোনো একটা চার্জ আর তাদের মধ্যেকার যে ডিস্টেন্স তার প্রোডাক্ট। তাহলে মনো অ্যাটমিকের ক্ষেত্রে যদি পজিটিভ আর নেগেটিভ চার্জ একসাথে এক্সিস্ট করে একই জায়গাতে, তাহলে তাদের মাঝখানে সেপারেশন নেই, তাহলে ডাইপোল ফর্ম করেনি, তার ডাইপোল মোমেন্টও নেই। ইনফ্যাক্ট যদি পলি অ্যাটমিক মেটেরিয়াল হয়, তাদেরও পজিটিভ আর নেগেটিভ চার্জের সেন্টারটা একই সাথে থাকতেও পারে, একই সাথে নাও থাকতে পারে। প্রথমে যেটা বললাম, মনো অ্যাটমিক হলে তাদের পজিটিভ আর নেগেটিভ চার্জের সেন্টারটা একসাথেই অলওয়েজ এক্সিস্ট করে, তাই তাদের ডাইপোল ফর্ম করে না, কোনো ডাইপোল মোমেন্টও নেই, নেট কোনো ডাইপোল মোমেন্ট নেই যদি ডাইইলেকট্রিক গুলো মনো অ্যাটমিক হয়। আর ডাইপোল গুলো যদি ডাই অ্যাটমিক হয়, তাহলে তাদের পজিটিভ আর নেগেটিভ চার্জের যে সেন্টার, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জের যে লোকেশন, তারা একই পয়েন্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি একই পয়েন্টে থাকে তাহলে আগের মতোই ডাইপোল ফর্ম করবে না, তাহলে নেট ডাইপোল মোমেন্টও জিরো। আর যদি একই পয়েন্টে না থাকে, তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, তাহলে তো এখানে ডাইপোল ফর্ম করছে। পলিঅ্যাটমিক মেটেরিয়ালের ক্ষেত্রে যদি পজিটিভ আর নেগেটিভ চার্জ একই পয়েন্টে থাকে, তাহলে ডাইপোল হবে না, ডাইপোল মোমেন্ট নেই, বোঝা গেল। আর যদি একই পয়েন্টে না থাকে, তাদের মাঝখানে একটা ডিস্টেন্স থাকে, তাহলে ডাইপোল মোমেন্ট আছে। কিন্তু এক একটা মলিকিউলের ডাইপোলগুলোর ওরিয়েন্টেশন এক এক রকম, এবং তারা র্যান্ডামলি ওরিয়েন্টেড। যেহেতু এই যে ছবি রয়েছে, এই যে ছবিটা, পজিটিভ আর নেগেটিভ চার্জ একটা একটার থেকে আলাদা রয়েছে, সেপারেটেড রয়েছে, তাহলে এটা ডাইপোল ফর্ম করছে, তাহলে এদের নেট ডাইপোল মোমেন্ট রয়েছে। কিন্তু এই প্রত্যেকটা ডাইপোল র্যান্ডামলি ওরিয়েন্টেড। যেহেতু র্যান্ডামলি ওরিয়েন্টেড, তাই প্রত্যেকটা ডাইপোল মোমেন্টও কি র্যান্ডামলি ওরিয়েন্টেড, ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা। তাহলে নেট ডাইপোল মোমেন্ট এই জন্য কি, জিরো। আবার বলছি, ডাইইলেকট্রিক গুলো যদি মনো অ্যাটমিক হয়, তাহলে তাদের পজিটিভ আর নেগেটিভ চার্জ একই পয়েন্টে এক্সিস্ট করে, তাই তাদের ডাইপোল ফর্ম করে না, তাহলে কোনো ডাইপোল মোমেন্ট নেই। যদি পলিঅ্যাটমিক হয়, তাহলে একই পয়েন্টে পজিটিভ আর নেগেটিভ চার্জ এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। যদি একই পয়েন্টে করে, তাহলে ডাইপোল হবে না, ডাইপোল মোমেন্ট জিরো। যদি একই পয়েন্টে এক্সিস্ট না করে, তাহলে ডাইপোল ফর্ম করছে, কিন্তু তাদের ডাইপোল মোমেন্টগুলো র্যান্ডাম ডিরেকশন ওরিয়েন্টেড, তাই নেট ডাইপোল মোমেন্ট হচ্ছে জিরো। এইবার পোলার ডাইইলেকট্রিক কাকে বলে? পোলার ডাইইলেকট্রিক হচ্ছে ওইটা যাদের পজিটিভ, যে পলিঅ্যাটমিক মেটেরিয়ালগুলোর, পলিঅ্যাটমিক ডাইইলেকট্রিকগুলোর পজিটিভ আর নেগেটিভ চার্জ সেন্টারটা একই পয়েন্টে এক্সিস্ট করে না, তার মানে তাদের মধ্যে একটা সেপারেশন রয়েছে পজিটিভ আর নেগেটিভ চার্জের, তাহলে তারা একটা ডাইপোল ফর্ম করছে, এই জন্য তাদের বলা হচ্ছে পোলার ডাইইলেকট্রিক্স। প্রত্যেকটা মলিকুলের একটা করে ডাইপোল মোমেন্ট রয়েছে, যেটা হচ্ছে পি, তাদের বলে পোলার ডাইইলেকট্রিক্স, যাদের পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা ডিস্টেন্স থাকে মলিকিউলের, কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট ডিরেকশনে রয়েছে, তাই নেট ডাইপোল মোমেন্ট জিরো, যেটা বললাম এতক্ষণ। কিন্তু এইবার যদি আমি এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালটাকে নিয়ে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, তখন ভেতরের ডাইপোলগুলো ওই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ওরিয়েন্টেড হয়ে যায়। কিরকম ওরিয়েন্টেড হবে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি লেফট টু রাইট হয়, তার মানে কি লেফট সাইডে ইলেকট্রিক ফিল্ডের সোর্সের পজিটিভ দিক, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় পজিটিভ টু নেগেটিভ। তাহলে বাঁ দিকটা হচ্ছে ফিল্ডের পজিটিভ সাইড, ডান দিকটা হচ্ছে ফিল্ডের নেগেটিভ সাইড। তাহলে ডাইপোলগুলোর নেগেটিভ সাইডটা বাঁদিকে ঘুরে যাবে, যেহেতু বাঁদিকে ফিল্ডের পজিটিভ সাইড, আর ডাইপোলগুলোর পজিটিভ সাইডটা ফিল্ডের ডান দিকে ঘুরে যাবে, যেহেতু ডান দিকটা ফিল্ডের নেগেটিভ সাইড। তাহলে পোলার ডাইইলেকট্রিক্স হচ্ছে যাদের পজিটিভ আর নেগেটিভ চার্জ সেন্টার একটু ডিস্টেন্সে থাকে,
তার মানে তারা ডাইপোল ফর্ম করে, তাদের নেট ডাইপোল মোমেন্ট রয়েছে। কিন্তু শুরুতে ইনিশিয়ালি যখন তাদেরকে কোনো ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়নি, প্রত্যেকটা মলিকুলের ডাইপোল ডিফারেন্ট ডিরেকশনে ওরিয়েন্টেড, তাই নেট ডাইপোল মোমেন্ট 0। এবার যদি তাদেরকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, তাহলে ডাইপোলগুলো ঘুরে গিয়ে অ্যালাইন্ড হয়ে যায়। কিভাবে অ্যালাইন্ড হয়? ফিল্ডের যে পজিটিভ দিক সেদিকে ডাইপোলের নেগেটিভগুলো ঘুরে যায়, আর ফিল্ডের যে নেগেটিভ দিক সেখানে ডাইপোলের পজিটিভ দিকগুলো ঘুরে যায়। এখানে মলিকুলের ছবি দিয়ে আঁকা, এখানে এমনি নেগেটিভ আর পজিটিভ দিয়ে আঁকা। তার মানে নেগেটিভ আর পজিটিভ চার্জগুলো পুরোপুরি সেপারেটেড হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে ডাইইলেকট্রিকের প্রপার্টি। একটা ডাইইলেকট্রিক, একটা পোলার ডাইইলেকট্রিককে যদি আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে সেই ডাইইলেকট্রিকগুলোর পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো খুব সুন্দরভাবে সেপারেট করে গিয়ে একটা নেট ডাইপোল মোমেন্ট ফর্ম করে। আগে নেট ডাইপোল মোমেন্ট ছিল 0, র্যান্ডাম ওরিয়েন্টেড বলে। এখানে সুন্দর পরিষ্কারভাবে ওরিয়েন্টেড হয়ে সেপারেটেড হয়ে একটা নেট ডাইপোল মোমেন্ট ফর্ম করছে যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক। নন পোলার ডাইইলেকট্রিক মানে যা যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের ডিস্ট্রিবিউশনটা একই পয়েন্টে থাকে, তাদের কোনো পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট নেই, কিন্তু এদেরকেও যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, তাহলে এদেরও পজিটিভ আর নেগেটিভ চার্জ একটুখানি সরে যায়। কেন সরে যায়? কারণ ফিল্ডের যে পজিটিভ দিক সে এখানকার নেগেটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করবে, আর ফিল্ডের যে নেগেটিভ দিক সে হচ্ছে এই নন পোলার ডাইইলেকট্রিক্সের পজিটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করবে। এই জন্য নন পোলার ডাইইলেকট্রিক্সের পজিটিভ আর নেগেটিভ চার্জ শুরুতে এক পয়েন্টে থাকলেও এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যদি রাখি, তাহলে পজিটিভ আর নেগেটিভ চার্জগুলোর মধ্যে কিছুটা সেপারেশন তৈরি হয়। নেগেটিভ চার্জগুলো ফিল্ডের পজিটিভ দিকে মুভ করে, পজিটিভ চার্জগুলো ফিল্ডের নেগেটিভ দিকে মুভ করে মানে একটুখানি সরে যায়। এর ফলে তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়। এর ফলে কি তৈরি হয়? নেট ডাইপোল মোমেন্টও তৈরি হয়। তার মানে সহজ কথা হচ্ছে, কোনো ডাইইলেকট্রিককে, সেটা পোলার হোক বা নন পোলার হোক, কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে যদি কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তাহলে সেই ডাইইলেকট্রিকের ভেতরে যে ডাইপোলগুলো রয়েছে তারা একটা পার্টিকুলার দিকে অ্যালাইন্ড হয়ে গিয়ে একটা নেট ডাইপোল মোমেন্ট ফর্ম করে বা একটা নেট ইলেকট্রিক ফিল্ড ফর্ম করে ওই ডাইপোলগুলোর জন্য। পরে আমরা সেই ছবিটা দেখব। সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ডাইপোলগুলোর তৈরি ইলেকট্রিক ফিল্ড। বাইরে রয়েছে ইলেকট্রিক ফিল্ড ই, আর ভেতরে এরা ওরিয়েন্টেড হয়ে ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে ইপি, ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড ইপি। এবং অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ডাইপোলের যে ডিরেকশন সেটা কি হয়? একটার একটার উল্টো হয়, আমরা জানি অলরেডি। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়, আর ডাইপোল হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে মানে ডাইপোলের নেগেটিভ থেকে পজিটিভের দিকে, সাবধান, গুলিয়ে ফেললে চলবে না। আচ্ছা, এইবার হচ্ছে সেটা নিয়ে আমরা পরে দেখছি। আগে হচ্ছে পোলারাইজেশন কাকে বলে। পোলারাইজেশন হচ্ছে যে এই যে কোনো একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখলে ডাইপোল মোমেন্ট ফর্ম করে, তাকেই বলে পোলারাইজেশন। এই ঘটনাটাকে বলে পোলারাইজেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে, পোলারাইজড হয়ে যাওয়া, পজিটিভ আর নেগেটিভ চার্জ সেন্টার আলাদা হয়ে যাওয়া, এটাকেই বলে পোলারাইজেশন। আর পোলারাইজেশন ভেক্টর একটা আছে, তাকে পি দিয়ে ডিনোট করা হয়। তার ডেফিনেশন হচ্ছে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। তাহলে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম এইভাবে ক্যালকুলেট করে যে ডাইপ স্ল্যাব, এই যে একটা স্ল্যাব রয়েছে, তার ক্রস সেকশন যদি এ হয় আর লেন্থ যদি এল হয়, তো লেন্থ এল মানে নেগেটিভ আর পজিটিভের মাঝখানে লেন্থ এখানে কত? এল। এই স্ল্যাবের লেন্থ এল, সেটাই হচ্ছে এই পজিটিভ আর নেগেটিভের লেন্থ, মাঝখানে লেন্থ। তাহলে ডাইপোলের লেন্থ কত? এল। স্ল্যাবের যা লেন্থ ডাইপোলেরও তাই লেন্থ। তাহলে আমরা কি জানি? চার্জ ডেন্সিটি যদি সিগমা পি হয়, পোলারাইজেশনের চার্জ ডেন্সিটি, তাহলে চার্জ ডেন্সিটি ইন্টু এরিয়া হচ্ছে আমার টোটাল চার্জ। তাহলে সিগমা পি ইন্টু এ হচ্ছে আমার ডাইপোলের চার্জ ইন্টু ডাইপোলের লেন্থ, এটা হচ্ছে কি আমার ডাইপোল মোমেন্ট। তাহলে সারফেস চার্জ ডেন্সিটি ডাইপোলের ইন্টু এরিয়া, এটা হচ্ছে ডাইপোলের টোটাল চার্জ ইন্টু ডাইপোলের লেন্থ, এটা হচ্ছে ডাইপোলের ডাইপোল মোমেন্ট। এটাকে একটু সাজিয়ে লিখেছি সিগমা পি ইন্টু এ এল। এ এল মানে কি? স্ল্যাবের ভলিউম। স্ল্যাবের ক্রস সেকশন ধরেছি এ, লেন্থ ধরেছি এল, তাহলে স্ল্যাবের ভলিউম কত? এ ইন্টু এল। তাহলে আমার পোলারাইজেশনের ডেফিনেশন হচ্ছে ডাইপোল মোমেন্ট সিগমা পি এল
পার ইউনিট ভলিউম মানে এল, তাহলে কেটে দিলে থাকে কি সিগমা পি। তাহলে এই যে পোলারাইজেশন ভেক্টর, এটা অ্যাকচুয়ালি কিসের সমান? ডাইপোলের সারফেস চার্জ ডেন্সিটি, ইনডিউসড সারফেস চার্জ ডেন্সিটির সমান। এই ডাইপোলগুলো ফর্ম হওয়ার জন্য যতটা চার্জ ডেন্সিটি ইনডিউসড হলো, পোলারাইজেশন ভেক্টর হচ্ছে তার সমান। সাধারণ জিনিস, ফিজিক্সের কিছু নেই, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এইবার হচ্ছে ওই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা ফার্স্ট লেকচারে শিখেছিলাম, সেইটা পড়ব। খুব সহজ। বাইরে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড E0, তার জন্য ভেতরে একটা উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে ইপি। তাহলে বাইরের এক্সটার্নাল ফিল্ড আর ভেতরের যে ফিল্ড তারা একটার উল্টো। তাহলে আমার যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা কি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের থেকে কম। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডকে আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিভাইডেড বাই কে বলে লিখতে পারি। আবার বলছি, বাইরে ইলেকট্রিক ফিল্ড E0, তার মধ্যে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব রেখেছি, তার ভেতরে পজিটিভ নেগেটিভ চার্জ সেপারেশন হয়ে গিয়ে ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে ইপি, যেটা বাইরের ইলেকট্রিক ফিল্ডের অপোজিট। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে E0 প্লাস ইপি। দেখে মনে হতে পারে যে আমার তো E0 মাইনাস ইপি লেখা উচিত ছিল, কিন্তু আমি প্লাস ইপি লিখেছি। কিন্তু এখানে যেহেতু আমি ভেক্টর ফর্মে লিখেছি, তাই প্লাস ইপি লিখি মাইনাস ইপি লিখি কিছু যায় আসে না। E0 প্লাস ইপি, কিন্তু ইপিটা হচ্ছে E0 অপোজিট দিকে। তাহলে যে নেট ইলেকট্রিক ফিল্ড ই, সেটা অ্যাকচুয়ালি কি E0 থেকে কম। নেট ইলেকট্রিক ফিল্ড E0 থেকে কম। কতটা কম? ইপি অ্যামাউন্ট কম, অতটা কমে যাচ্ছে। তাহলে আমরা নেট ইলেকট্রিক ফিল্ডকে E0 ডিভাইডেড বাই একটা পজিটিভ কনস্ট্যান্ট গ্রেটার দেন 1 এই ফর্মে লিখতে পারি। কে যদি লেস দেন 1 হতো তাহলে কিন্তু E0 এর থেকে বড় হয়ে যেত, E0 থেকে বড় হয়ে যেত। তা তো নয়, E0 এর থেকে বড়। নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের থেকে ছোট, সেই জন্য সেটাকে আমি ডিফাইন করলাম as if net electric field equals to external electric field divided by a positive constant which is greater than 1. এই পজিটিভ কনস্ট্যান্টটাকেই বলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। বোঝা গেল? আবার বলছি, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে E0, তার মধ্যে আমি একটা ডাইইলেকট্রিক স্ল্যাব বসিয়েছি, যার ভেতর চার্জ সেপারেশন হয়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে ইপি, যেটা বাইরের ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E0 প্লাস ইপি। যেহেতু E0 আর ইপি অপোজিট দিকে, তাহলে আমার যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা E0 থেকে কি একটু কম। সেটাকে ডিফাইন করলাম অ্যাজ ইফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই আ পজিটিভ কনস্ট্যান্ট হুইচ ইজ গ্রেটার দেন 1। তাকেই বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, যা আমরা আগে থেকেই জানি। এবার যদি কোনো পোলারাইজেশন না থাকে, তার মানে যদি ভ্যাকুয়াম থাকে, তাহলে তখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল। এই জন্য ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 1। আচ্ছা, তাহলে বোঝা গেল এটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর কিচ্ছু নেই, হাতি ঘোড়া কিছু নেই। নিজে ভেবে মাথার মধ্যে জটিল করার কোনো মানে নেই। খুব সহজ ব্যাপার, খুব বেসিক ক্যালকুলেশনের স্ট্রাকচার এই যে এগুলোর। আচ্ছা, এখানে কিছু কিছু ছোট ছোট ডেফিনেশন রয়েছে, বলে দিয়েছি। যেমন ডাইইলেকট্রিক ব্রেকডাউন কাকে বলে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইইলেকট্রিক রাখলে ডাইইলেকট্রিকের চার্জ, পজিটিভ আর নেগেটিভ চার্জ কি হয়? সেপারেটেড হয়ে যায়। এবার যদি আমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রচন্ড স্ট্রেংথফুল হয়, খুব হাই ম্যাগনিটিউডের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে কি হবে? এই পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো পুরোপুরি একে আরেকজনের থেকে ডিটাচড হয়ে যাবে, ইলেকট্রনগুলো। তখন কি হবে? ডাইইলেকট্রিক তো অ্যাকচুয়ালি ইনসুলেটর, সেটা তখন কিসের মতো বিহেভ করবে? কন্ডাক্টরের মতো বিহেভ করবে, কারণ পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো এখানে শুধুমাত্র দূরে সরে গেছে, এরা এখনো কিন্তু অ্যাটাচড, শুধু সেপারেটেড হয়ে গেছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য সেপারেটেড হয়ে গেছে। এবার যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা আমি বাড়াতে থাকি, তাহলে একটা সময় এই নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জ থেকে কি হয়ে যাবে? ডিটাচড হয়ে যাবে। যেই ডিটাচড হয়ে যাবে, তখন এগুলো কি হয়ে যাবে? ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। যেই ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, তখন ইনসুলেটরটা কিসের মতো বিহেভ করবে? কন্ডাক্টরের মতো বিহেভ করবে। এটাকে বলা হয় ডাইইলেকট্রিক ব্রেকডাউন। আর যে ডাইইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথে ওই ডাইইলেকট্রিক ব্রেকডাউনটা ঘটে, তাকে বলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ।
এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথে ওই ব্রেকডাউনটা হয় তাকে বলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ। আচ্ছা, এবার হচ্ছে এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট শিখলাম, এবার হচ্ছে বিভিন্ন রকম ক্যাপাসিটরের মধ্যে ওগুলোকে অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে আমি একটা ডাইইলেকট্রিক ঢুকিয়ে দেবো। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যদি একটা ডাইইলেকট্রিক ঢুকিয়ে দিই, আগে ছিল E0 হচ্ছে সিগমা বাই এপসাইলন জিরো ছিল ইলেকট্রিক ফিল্ড দুটো প্লেটের ভেতরে, কিন্তু এখন আমি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ঢুকিয়ে দিয়েছি। তা আগে যেটা ছিল E0 এখন সেটা কি ই। আগে দুটো প্লেটের মাঝে ইলেকট্রিক ফিল্ড ছিল E0 যখন ভ্যাকুয়াম ছিল, এখন ইলেকট্রিক ফিল্ড ই। তা আগের ফিল্ড ছিল সিগমা বাই এপসাইলন জিরো, আর এখন হচ্ছে E0 বাই কে, মানে সিগমা বাই কে এ এপসাইলন জিরো। তাহলে সেখান থেকে পোটেনশিয়াল বার করবো ই ইন্টু ডি করে, কিউ ডি বাই কে এপসাইলন জিরো। তাহলে ক্যাপাসিটেন্স বেরিয়ে যাবে কিউ বাই পি, কে এপসাইলন জিরো এ বাই ডি। তাহলে ভ্যাকুয়ামের ক্যাপাসিটেন্স দুটো প্যারালাল প্লেটের মাঝে যদি ভ্যাকুয়াম থাকে তখন ক্যাপাসিটেন্স হয় এপসাইলন জিরো এ বাই ডি, কারণ কে ইকুয়ালস টু 1 ভ্যাকুয়ামের ক্ষেত্রে। আর যদি ভ্যাকুয়াম না থেকে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রাখি যার ক্যাপাসিটেন্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, তখন ক্যাপাসিটেন্স হয়ে যায় হচ্ছে কে টাইমস অফ ক্যাপাসিটেন্স অফ দ্য ভ্যাকুয়াম। এই যে ভ্যাকুয়ামের ক্যাপাসিটেন্স এপসাইলন জিরো এ বাই ডি, আর ডাইইলেকট্রিক মিডিয়াম রাখলে তার জন্য ক্যাপাসিটেন্স হচ্ছে কে এপসাইলন জিরো এ বাই ডি, যেখানে কেটা হচ্ছে এই ডাইইলেকট্রিক মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। খুব সহজ ক্যালকুলেশন। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স এবং ডাইইলেকট্রিকের লেকচার। এবার কিছু বেসিক এক্সাম্পল দিয়ে দিয়েছি, নিউমেরিক্যাল এক্সাম্পল। এগুলো প্রত্যেকটা আমি ধরে ধরে পড়ে পড়ে বোঝাচ্ছি না। এখানে যেমন চার্জার ভলিউম দিয়ে দিয়েছে, ক্যাপাসিটেন্স বার করতে বলেছে, হিসাব করে দিয়েছি, হয়ে গেছে। এখানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এরিয়া বলে দিয়েছে আর ডিস্টেন্স বলে দিয়েছে, তাহলে ফর্মুলা থেকে ক্যাপাসিটেন্স বেরিয়ে যাবে। এগুলো তো আর পড়ে বোঝানোর মানে হয় না। এখানে দুটো বলে দিয়েছে ক্যাপাসিটার সিরিজে রয়েছে, তাদের পোটেনশিয়ালও বলে দিয়েছে, তাহলে চার্জ বার করতে বলেছে। প্রথম কি বার করব? সিরিজ ক্যাপাসিটার, তাদের ক্যাপাসিটেন্স বার করবো, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ফর্মুলা থেকে C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বেরিয়ে গেল। পোটেনশিয়াল বলে দিয়েছে, তাহলে চার্জ কি করে বার করবো? C ইন্টু ভি, ব্যাস। আচ্ছা, এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সই বার করতে বলেছে। দেখেই ছবি দেখে বোঝা যাচ্ছে C2 আর C3 হচ্ছে প্যারালাল। C2টা এখানে সাইডে আঁকা, এটা একটু ট্রিক করে আঁকা। C2টাকে সরিয়ে এই গোটাটাই হচ্ছে C2র আর্ম, এই গোটাটাই হচ্ছে C2র আর্ম। এখানে এইখানে C2 বসলেও যা হবে, এইখানে C2 থাকলেও তাই হবে, এখানে C2 থাকলেও তাই হবে। তাহলে C2 এখানে আছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে। C2টাকে তুলে যদি এইখানে আঁকি তাহলেই বুঝতে পারবো যে C2 আর C3 হচ্ছে কি প্যারালাল। তার মানে C2 আর C3 প্যারালাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে C2 প্লাস C3 প্যারালাল কম্বিনেশন। তাহলে C1 আর C2 প্লাস C3 হচ্ছে সিরিজে আছে, তাহলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে C1 ইন্টু C23, আর মানে C1 ইন্টু C2 প্লাস C3 ডিভাইডেড বাই C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C2 আর C3 প্যারালাল, তাদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স তার সাথে C1 সিরিজ, যা হবে তাই হিসেব করবে। এনার্জি স্টোর বার করতে বলেছে, ক্যাপাসিটেন্স বলে দিয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স বলে দিয়েছে, ফর্মুলা হচ্ছে হাফ CV স্কোয়ার। এখানে যেহেতু ক্যাপাসিটেন্স আর পোটেনশিয়াল বলেছে তাই এই ফর্মুলা ব্যবহার করেছি। যদি ক্যাপাসিটেন্স আর চার্জ বলতো তাহলে ক্যাপাসিটেন্স আর চার্জের ফর্মুলা ব্যবহার করতাম। যদি পোটেনশিয়াল ডিফারেন্স আর চার্জ বলতো তাহলে অন্য ফর্মুলা যেটা আছে সেটা দিয়ে সেটা ব্যবহার করতাম। বোঝা গেল? তিনটে ফর্ম আছে না, হাফ CV স্কোয়ার, হাফ QV, হাফ কিউ স্কোয়ার বাই সি। যা যা দিয়ে দেবে সেই অনুযায়ী আমি সেই ফর্মুলা ব্যবহার করব। এখানে একটা আইসোলেটেড স্ফিয়ারের রেডিয়াস বলে দিয়েছে, ক্যাপাসিটেন্স বার করতে বলেছে। খুব সহজ, না সরি, ক্যাপাসিটেন্স বলে দিয়েছে, রেডিয়াস বার করতে বলেছে। তো ক্যাপাসিটেন্স 50 পিকো ফ্যারাড, সেখান থেকে হিসাব করলে রেডিয়াস বেরিয়ে যাবে। আচ্ছা, ক্যাপাসিটেন্স যদি বলে দেওয়া থাকে তাহলে সেখান থেকে চার্জও বার করতে পারবো, কারণ পরে পোটেনশিয়ালও বলে দিয়েছে। এগুলো হাতে ধরে লাইন বাই লাইন পড়ে বোঝানোর কোনো মানে হয় না, ফর্মুলা বেসড। আচ্ছা, এখানে কি বলেছে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে বলেছে এবং প্রত্যেকটার চার্জও বার করতে বলেছে। 12 আর 6 সিরিজে আছে, তাহলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স 4। 4 আর 2 প্যারালালে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স 6। গোটাটার পোটেনশিয়াল 24, তাহলে গোটাটার চার্জ হচ্ছে 144। এবার এই চার্জটা হচ্ছে এই ব্রাঞ্চে আর এই ব্রাঞ্চে এদের ক্যাপাসিটেন্স অনুযায়ী ভাগ হবে। যেমন এইখানকার ক্যাপাসিটেন্স 2, কিন্তু এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স 24, তাহলে এখানকার চার্জ হচ্ছে 48 সি ইন্টু ভি। তাহলে টোটাল চার্জ 144, তার মধ্যে এখানে চার্জ হচ্ছে 48, তাহলে এই ব্রাঞ্চের চার্জ কত? 96।
তাহলে এই ব্রাঞ্চের চার্জ গোটাটাতেই 96 হয়ে গেল। তার মধ্যে এইটার আর এটার ক্যাপাসিটেন্স জানি, তাহলে প্রত্যেকটা পোটেনশিয়াল ডিফারেন্সও বার করতে পারবো। যেমন এটার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 96/6 মানে 16, আর এটার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 96/12, তার মানে যেটা হয় সেটা 8 বোধ হয়, হয়ে গেল। ওটা চাইনি অবশ্যই, এই জন্য লিখিও নি। আচ্ছা, এইগুলো একটু ধরে বোঝাই। ধরে মানে জাস্ট বেসিক কনসেপ্টটা বলে দিচ্ছি, যে একটা ইনফাইনাইট ল্যাডার শেপের ক্যাপাসিটরের স্ট্রাকচার রয়েছে। এরকম অনেকগুলো ক্যাপাসিটরের স্ট্রাকচার ইনফাইনাইট অবধি, এটাকে বলে ইনফাইনাইট ল্যাডার ক্যাপাসিটরের। যেহেতু এটা ইনফাইনাইট ল্যাডার, আমি যদি একটা আর্ম খুলেও নিই, এই দুটো খুলে নিলাম, এই দুটো খুলে নিলাম, তাতে কিছু যায় আসে না, কারণ ইনফাইনাইট অবধি গেছে তো। সুতরাং এইসি আর এইসি বাদ দিলে, এই পিকিউ যে পয়েন্ট দুটো রয়েছে না, পিকিউর পয়েন্টের বাঁদিকের দুটো ক্যাপাসিটার বাদ দিলে বাকি গোটাটার যা ক্যাপাসিটেন্স, এই দুটোকে যদি আমি লাগিয়ে দিই, তাহলেও ক্যাপাসিটেন্স কি থাকে? একই থাকে। আবার বলছি, যেহেতু এই যে সিস্টেমটা, এটা ইনফাইনাইট অবধি ইলংগেটেড, ইনফাইনাইট অবধি ক্যাপাসিটেন্স জোড়া রয়েছে, তাই এই যে পিকিউ পয়েন্টের বাদিকে যে দুটো ক্যাপাসিটেন্স রয়েছে, এদেরকে যদি আমি খুলে নিই, তাহলে ডান দিকে যে ইনফাইনাইট অবধি চলে গেছে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যা হবে, আমি যদি এই দুটো ক্যাপাসিটরকে জুড়ে দিই, তাহলেও ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স তাই হবে। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে না, যেহেতু ইনফাইনাইট অবধি জোড়া। ইনফিনিটির সাথে 1 2 3 4 যোগ করলে কি হয়? ইনফিনিটি তো থাকে, ওরকমই আর কি। এই দুটো ক্যাপাসিটার বাদে বাকিটার যা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, এই দুটো জুড়ে দিলেও ততই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তাহলে পিকিউ পয়েন্টের ডান দিকের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমি ধরলাম কত? C1। আর এই দুটো জুড়ে দেওয়ার পরেও ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত? C1। তাহলে ছবিটা হচ্ছে এরকম, সিসি বাদ বাকিটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স C1। তাহলে এই যে সার্কিট, এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত? C1ই, কারণ এটা তো ইনফাইনাইটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স C1। তার সাথে দুটো জুড়ে দিলে তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে না। তাহলে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত? C1। আর এই সার্কিটের ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স মানে সি আর C1 এর সিরিজ, তার সাথে এই সি এর প্যারালাল। এই গোটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটাও হচ্ছে কত? C1ই, চেঞ্জ হয়নি। সেখান থেকে হিসেব করলে C1 ইকুয়ালস টু 1 প্লাস √5/2 ইন্টু C। আবার বলছি, যেহেতু ইনফাইনাইট অফ দি ক্যাপাসিটার জোড়া, এই দুটো বাদ দিলে যা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হবে বাকিটার, এই দুটো জুড়ে দিলেও ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স তাই হবে। তাই এই দুটো বাদে বাকিগুলোকে আমি C1 হিসেবে লিখেছি। C1 হচ্ছে গোটা সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তাহলে C1 সিরিজে আছে, তাদের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এটা, তার সাথে এই সি প্যারালালে আছে, তাহলে মোট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স গোটা সার্কিটের এটা, এবং সেটা কিসের সমান? C1 এরই সমান। সেখান থেকে C1টাকে সলভ করলে এটা বেরোয়। আচ্ছা, এই যে এই দুটো বোঝানোর আগে 9 আর 10 আমি 11 নম্বরটা বুঝিয়ে নিই। দুটো প্যারালাল প্লেট, মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে, দুটো প্যারালাল প্লেটের মাঝে ডিস্টেন্স হচ্ছে D। আমি যে এইখানে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, এখানে যে এক্সাম্পল তো না, এখানে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করেছিলাম, এই যে ডাইইলেকট্রিক দেখে যে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করেছিলাম, এইখানে দুটো প্লেটের মাঝের যে মোট স্পেস, গোটাটা জুড়েই ডাইইলেকট্রিকটা রয়েছে, এই উইথটা গোটাটা জুড়ে ডাইইলেকট্রিক রয়েছে। তাহলে হয় হচ্ছে K × ε0 A/d। যদি গোটাটা জুড়ে না থাকে, যদি এইটুকু ডাইইলেকট্রিক শুধু এইটুকুতে থাকে, তাহলে কি হবে? সেটাই হচ্ছে ওই 11 নম্বর এক্সাম্পলটা। সেটা দেখা যাক, যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে দুটো প্লেটের ডিস্টেন্স হচ্ছে D, আর আমার যে ডাইইলেকট্রিক তার উইথ হচ্ছে X। তাহলে এইটুকুর মধ্যে আমার একটা ক্যাপাসিটর তৈরি হয়, এই A আর C পয়েন্টের মধ্যে ডাইইলেকট্রিক সমেত, সেই ক্যাপাসিটেন্স হচ্ছে K∈0A/x, যেহেতু X এই ডিস্টেন্সটা। আর সি আর বি এর মধ্যে একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়, সি আর বি এর মধ্যে ডিস্টেন্স কত? D-x, আর মাঝখানে কি আছে? ভ্যাকুয়াম, তাহলে জাস্ট ε0A/d-x। তাহলে এ আর সি এর মধ্যে ক্যাপাসিটর হচ্ছে C1, তার ক্যাপাসিটেন্স হচ্ছে K∈0A/ এই ডিস্টেন্সটা x, আর সি আর বি এর মাঝে ক্যাপাসিটেন্স হচ্ছে C2,
তাদের মাঝে ডিস্টেন্স ডি মাইনাস এক্স, আর ভ্যাকুয়াম রয়েছে তাই এপসাইলন জিরো এ বাই ডি মাইনাস এক্স। এইবার এরা সিরিজে রয়েছে, যেহেতু পাশাপাশি তাই সিরিজে রয়েছে, তাই সিরিজের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে C1 C2 বাই C1 প্লাস C2। ভ্যালু বসিয়ে হিসেব করলে এটা হয়, খুব সহজ। আচ্ছা, এই যে পাশাপাশি থাকলে যে সিরিজ হয় সেইটাই বোঝানোটা এবার এখানে অনেক সহজ হবে। এইখানে 4টে প্লেট রয়েছে, তার মধ্যে অল্টারনেট প্লেটগুলোকে কানেক্ট করা। 4টে প্লেটের মধ্যে যদি অল্টারনেট, 4টে না, যে কোনো নাম্বার অফ প্লেটের মধ্যে যদি অল্টারনেট প্লেটগুলো কানেক্ট করা থাকে, তাহলে নাম্বার অফ প্লেট যত হয় তার থেকে 1 কমিয়ে দিলে আমার নাম্বার অফ ক্যাপাসিটর হয়। এটা নিজের হাতের আঙ্গুল দিয়ে বোঝা খুব সহজ। আমাদের হাতে 5টা আঙ্গুল, একটা হাতে। এবার 5টা আঙ্গুল যদি আমি আমার চোখের সামনে এরকম ফাঁক করে মেলে ধরি, আঙ্গুলগুলো ফাঁক করে, জুড়ে নয়, আঙ্গুলগুলো ফাঁক করে যদি হাতের পাতাটা চোখের সামনে ধরি, তাহলে কটা আঙ্গুল দেখবো? 5টা আঙ্গুল একটা হাতে। আর 5টা আঙ্গুলের মাঝে কটা ফাঁক? 4টে ফাঁক। তাহলে 5টা আঙ্গুল মিলে কটা? 5টা আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুল যদি একটা করে ক্যাপাসিটরের প্লেট হয়, কন্ডাক্টিং প্লেট, তাহলে পাঁচটা কন্ডাক্টিং প্লেট মিলে কটা ক্যাপাসিটর তৈরি করলো? 4খানা, তাই না? কারণ 5টা আঙ্গুলের মাঝে গ্যাপ হচ্ছে 4টে। তাহলে যদি কন্ডাক্টিং প্লেট অল্টারনেটলি কানেক্ট করা থাকে, তাহলে যতগুলো প্লেট রয়েছে সেটার থেকে -1 করে দিলেই নাম্বার অফ ক্যাপাসিটর, এবং তারা প্যারালালি কানেক্টেড। আবার বলছি, যদি কতগুলো প্লেট পাশাপাশি রাখা এবং তারা অল্টারনেটলি কানেক্ট করা থাকে, এটার সাথে, একের সাথে 3, 2-এর সাথে 4, এরকম, তাহলে নাম্বার অফ প্লেট -1 সেটা হচ্ছে আমার নাম্বার অফ ক্যাপাসিটর। তাহলে 4টে প্লেট মানে কটা ক্যাপাসিটর? 3টে ক্যাপাসিটর। এবং এরা প্যারালাল কানেক্টেড, যেহেতু অল্টারনেটলি কানেক্টেড তাই প্যারালালি কানেক্টেড। যদি পাশাপাশি কানেক্ট থাকতো তাহলে কি হতো? সিরিজ কানেকশন হতো। অল্টারনেটলি কানেক্টেড বলে প্যারালালি কানেক্টেড। তাহলে যদি অল্টারনেটলি কানেক্টেড থাকে, নাম্বার অফ ক্যাপাসিটর, নাম্বার অফ কন্ডাক্টিং প্লেট -1, সেটা হচ্ছে নাম্বার অফ ক্যাপাসিটর। এখানে 4টে বলে 3টে ক্যাপাসিটর, তারা প্যারালালি কানেক্টেড। একটার ক্যাপাসিটেন্স হচ্ছে এপসাইলন জিরো এ বাই ডি, তাহলে 3টের হচ্ছে 3 এপসাইলন জিরো এ বাই ডি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। খুব সহজ। আচ্ছা, এইবার হচ্ছে যদি এরকম থাকে 4টে প্লেট, কিন্তু এন্ড দুটো কানেক্ট করা, ভেতরের দুটো কানেক্ট করা, তাহলে এন্ড দুটো মিলে একটা ক্যাপাসিটর তৈরি করছে, আর এই ভেতরের দুটো মিলে একটা ক্যাপাসিটর তৈরি করছে। তাহলে এখানে 4টে প্লেট, কিন্তু নাম্বার অফ ক্যাপাসিটর কটা? 2টো। অল্টারনেটলি কানেক্ট থাকলে নাম্বার অফ প্লেটের থেকে -1 করে দিলেই আমি নাম্বার অফ ক্যাপাসিটর পাবো। কিন্তু যদি এরকম অদ্ভুতভাবে কানেক্টেড থাকে, তাহলে এই দুটো প্লেট, মানে এই প্লেট আর এই প্লেট মিলে একটা ক্যাপাসিটর, আর এই প্লেট আর এই প্লেট মিলে একটা ক্যাপাসিটর। তাহলে এইখানে হচ্ছে দুটো ক্যাপাসিটর যারা প্যারালালি কানেক্টেড। তাহলে এপসাইলন জিরো এ বাই ডি হচ্ছে একটার ক্যাপাসিটেন্স, তাহলে দুটোর ক্যাপাসিটেন্স হচ্ছে 2 এপসাইলন জিরো এ বাই ডি। এটা তো আগেই বুঝিয়েছি। তাহলে এই হচ্ছে আমার ক্যাপাসিটরের লেকচার। শুধু যে বেসিক ফিজিক্সের জিনিসগুলো বোঝার দরকার ছিল, ডাইইলেকট্রিক্সের বেসিক কনসেপ্ট এবং ক্যাপাসিটরের বেসিক কনসেপ্ট, সেগুলোই ডিটেলে বলেছি। বাকিগুলো সব ম্যাথামেটিক্যাল জাগলারি, যার ডিটেল ক্যালকুলেশন আমরা আগের লেকচারেই জেনেছি, ইলেকট্রিক ফিল্ড বা ক্যাপাসিটেন্স বের করা। তাই ওগুলো নিয়ে ডিটেল আলোচনার কোনো মানে হয় না, আগেই সব বলা রয়েছে। এগুলো বসে নিজের হাতে ক্যালকুলেট করলেই খুব সহজে জিনিসগুলো বোঝা যাবে। আচ্ছা, এরপরের চ্যাপ্টার হচ্ছে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। সেটা বেশ বড় চ্যাপ্টার। কারেন্ট, ইলেকট্রিসিটি, মেজারিং ইনস্ট্রুমেন্ট এসব রয়েছে, ওই মিটার ব্রিজ, হুইস্টন ব্রিজ, এসব। তা ওটা অনেক বড় চ্যাপ্টার। ওটা আমি আপাতত না পড়িয়ে আমি শিফট করে যাব পরের চ্যাপ্টারে, মানে ম্যাগনেটিজমে চলে যাব। আমি ম্যাগনেটিজম পড়ানো হয়ে গেলে তারপর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়াবো। তার মানে এর যে নেক্সট লেকচার আমি দেবো সেটা হচ্ছে ম্যাগনেটিজমের লেকচার। ঠিক আছে?